ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী বন্ধুদের জন্য আজকে ফিলোসফির স্পেশাল সাজেস্টিভ ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষক এবং সম্রাট এক্সক্লুসিভ বইয়ের লেখক মাননীয় সুমন স্যার। স্যারকে ধন্যবাদ জানিয়ে আমরা মূল আলোচনাতে যাব। তার আগে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সম্রাট এক্সক্লুসিভ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এটা চিরাচরিত সাজেশনের মতো নয় যে কয়েকটা প্রশ্ন বলে দিলাম তোমরা সেগুলো পড়ে গেলে, তা নয়। স্যার অধ্যায় ধরে ধরে গোটা বিষয়টা তোমাদের বুঝিয়ে দিচ্ছেন। এই আলোচনাটা ওভার টেলিফোন স্যারের সঙ্গে হয়েছে। তোমরা প্রত্যেকে গোটা বিষয়টা মনোযোগ দিয়ে শোনো, স্যারের পরামর্শগুলো ভালো করে বুঝে নাও। আমার বিশ্বাস ক্লাস 11-এর পরীক্ষাতে তোমরা সুফল পাবে। তবে এখানে বিধিসম্মত সতর্কীকরণ, 11-এর প্রশ্ন স্কুল করে, প্রত্যেকটা স্কুলের প্রশ্ন আলাদা হয়, তাই তোমাদের ক্লাস টিচার ক্লাসে যে প্রশ্নগুলিকে বেশি করে প্র্যাকটিস করিয়েছেন সেগুলো কিন্তু তোমার স্কুলের জন্য গুরুত্বপূর্ণ। মূল বিষয়টা বুঝতে পারলে এবার আমরা প্রবেশ করব মূল আলোচনায়। একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের দর্শন পরীক্ষার জন্য অধ্যায় ভিত্তিক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজ আলোচনা করব। প্রথম অধ্যায় যুক্তিবিজ্ঞানের প্রকৃতি। এখান থেকে 3 নম্বরের একটি প্রশ্ন আসবে। এর জন্য আমাদের পড়তে হবে যে যুক্তিবিজ্ঞান কাকে বলে, অবরোহ যুক্তিবিজ্ঞান তার বৈশিষ্ট্য, আরোহ যুক্তিবিজ্ঞান তার বৈশিষ্ট্য এবং অবরোহ যুক্তিবিজ্ঞানের যে প্রকারভেদ রয়েছে সেগুলি। দ্বিতীয় অধ্যায়ে আছে পদ, বাক্য, বচন, পদের ব্যাপ্যতা, সত্যতা ও বৈধতা। এই অধ্যায় থেকেও 3 নম্বরের একটি প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে আমাদের পড়তে হবে বচন কাকে বলে, বচনের প্রকারভেদ, গুণ এবং পরিমাণ অনুযায়ী বচনের প্রকারভেদ, একটি নিরপেক্ষ বচনের কয়টি অংশ, পদের ব্যাপ্যতা কি, পদের ব্যাপ্যতার নিয়ম পড়তে হবে, যুক্তির বৈধতা বলতে কি বোঝায়, যুক্তির অবৈধতা বলতে কি বোঝায়, বচনের সত্যতা কি, সত্যতা এবং বৈধতার মধ্যে পার্থক্য কি, ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী অধ্যায়ের নাম বাক্য থেকে বচনে রূপান্তর। এই অধ্যায়ে আমাদের শিখতে হবে একটি বাক্যকে কি করে বচনে রূপান্তর করতে হয়। যেমন বলা হলো যে শিক্ষিত বেকার আছে, বাক্যটিকে বচনে রূপান্তরিত করো। তো এখানে আমাদের লিখতে হবে যে বাক্যটির যুক্তিবিজ্ঞানসম্মত রূপ হলো কোনো কোনো বেকার হয় শিক্ষিত, আই বচন। তো কিভাবে একটি বাক্যকে বচনে রূপান্তর করতে হয় সেটা শিখলে আমরা যে কোনো বাক্যকে বচনে রূপান্তর করতে পারবো। এই অধ্যায় থেকে একটি মাত্র 2 নম্বরের প্রশ্ন আসবে। পরবর্তী অধ্যায় বচনের বিরোধিতা। এখান থেকে 2 নম্বরের 2টি প্রশ্ন আসবে। এখানে আমাদের পড়তে হবে বিরোধিতার সংজ্ঞা, প্রকারভেদ, সাধারণ বিরোধ চতুষ্কোণ কি, অর্থাৎ বিরোধিতা যে 4 প্রকার সেটি একটি চতুষ্কোণের সাহায্যে প্রকাশ করা হয়, সেই চতুষ্কোণটা শিখতে হবে এবং বিরোধিতার প্রকারভেদ জানতে হবে। 4 প্রকার বিরোধিতার সংজ্ঞা এবং উদাহরণ জানতে হবে। এই সাধারণ বিরোধ চতুষ্কোণের সঙ্গে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণের পার্থক্য জানতে হবে। অ্যারিস্টটল কয় প্রকার বিরোধিতা স্বীকার করে এবং কি কি। এর সঙ্গে সঙ্গে এই অধ্যায়ে রয়েছে বিরোধানুমান কি, অর্থাৎ বিরোধানুমানের সংজ্ঞা পড়তে হবে। বিরোধানুমানও 4 প্রকার, এই 4 প্রকার বিরোধানুমানের নিয়ম পড়তে হবে। একটি ছকের সাহায্যে 4 প্রকার বিরোধানুমানের সত্যমূল্য জানা যায়, সেই ছকটি শিখলে আমাদের এই অধ্যায়ের প্রশ্নগুলি উত্তর করতে সুবিধা হবে। পরের অধ্যায়ে রয়েছে অমাধ্যম অনুমান, যেখান থেকে 3 নম্বরের একটি প্রশ্ন আসবে। এই অধ্যায় থেকে আমাদের শিখতে হবে অমাধ্যম অনুমান কাকে বলে, তার উদাহরণ, অমাধ্যম অনুমানের প্রকারভেদ, আবর্তন কাকে বলে, আবর্তনের প্রকারভেদ এবং একটি বচনকে কিভাবে আবর্তন করতে হয় সেটি, আবর্তনের নিয়ম। এরপর রয়েছে বিবর্তন, বিবর্তনের সংজ্ঞা, নিয়ম এবং একটি বচনকে কিভাবে বিবর্তন করতে হয় সেটি শিখতে হবে। তারপর রয়েছে সমবিবর্তন, সমবিবর্তনের সংজ্ঞা, উদাহরণ, নিয়ম এবং একটি বচনকে কিভাবে সমবিবর্তন করতে হয় সেটি জানতে হবে। মনে রাখবে ইউনিট 1 থেকে কেবল নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকেই শুধু 6 নম্বরের প্রশ্ন আসবে, অন্য কোনো অধ্যায় থেকে 6 নম্বরের কোনো প্রশ্ন আসবে না। বাকি অধ্যায়গুলো থেকে 2 অথবা 3-এর প্রশ্ন আসবে।
নিরপেক্ষ ন্যায়ের 6 নম্বরের যে প্রশ্ন আসবে তার মধ্যে একটি অবশ্যই হবে নিরপেক্ষ ন্যায়ের বৈধতা বিচার। অর্থাৎ 3টি লাইন দেবে বা 2টি লাইন দেবে, সেগুলোকে যুক্তিবিজ্ঞান সম্মত আকারে সাজিয়ে বৈধতা বিচার করতে হবে, মূর্তি সংস্থান নির্ণয় করতে হবে। এর অরে যে প্রশ্নটা আসতে পারে সেটি হলো যে নিরপেক্ষ ন্যায়ের সংজ্ঞা, বৈশিষ্ট্য, সংস্থান কাকে বলে, কয় প্রকার, কি কি, মূর্তি কি, এবং এর সাথে সাথে আসতে পারে এই অধ্যায় থেকে বিভিন্ন টিকা, যেমন নিরপেক্ষ ন্যায় সম্পর্কে টিকা আসতে পারে অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, নঙর্থক আশ্রয় বাক্যজনিত দোষ, চারিপদ ঘটিত দোষ ইত্যাদি। এর পরের অধ্যায় রয়েছে যৌগিক যুক্তি, যেখান থেকে 3 নম্বরের একটি প্রশ্ন আসবে। এখানে আমাদের পড়তে হবে যৌগিক যুক্তি বা মিশ্র যুক্তি বা সাপেক্ষ যুক্তি কি, উদাহরণ, প্রকারভেদ। তার সঙ্গে সঙ্গে পড়তে হবে প্রাকল্পিক যুক্তি কাকে বলে, তার বৈধতার নিয়ম। বৈধ প্রাকল্পিক যুক্তির প্রকারভেদ 2 প্রকার হয়, গঠনমূলক, ধ্বংসমূলক। এমপি এবং এমটি, প্রত্যেকটার উদাহরণ আকার। এর সঙ্গে রয়েছে বৈকল্পিক ন্যায় কাকে বলে, বৈকল্পিক ন্যায়ের বৈধতার নিয়ম, বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কিভাবে অবৈধ হয়, কি দোষ হয় ইত্যাদি। ইউনিট 2 এর 2টি অংশ। প্রথমটি ভারতীয় নীতিবিদ্যা, যেখান থেকে বড় প্রশ্ন আসার কথা নয়, কেবল 2 আর 3-এর প্রশ্ন আসার কথা। তো ভারতীয় নীতিবিদ্যার যে টপিকগুলো রয়েছে, প্রথম টপিক রয়েছে পুরুষার্থ। পুরুষার্থের সংজ্ঞা পড়তে হবে। পুরুষার্থ 4 প্রকার, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেগুলি জানতে হবে। এর মধ্যে মোক্ষ কেন শ্রেষ্ঠ পুরুষার্থ জানতে হবে। এরপরে রয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। এখান থেকে জানতে হবে গীতায় নিষ্কাম কর্মের স্বরূপ কিভাবে ব্যাখ্যা করা হয়েছে, কর্মকে কভাগে ভাগ করা হয়েছে, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের পার্থক্য কী, যজ্ঞার্থ কর্ম কী, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ কী ইত্যাদি প্রশ্নগুলি। এর পরের টপিক রয়েছে বৌদ্ধদের অষ্টাঙ্গিক মার্গের ধারণা। এখানে জানতে হবে যে বৌদ্ধ দর্শন সম্মত 4টি আর্য সত্য কী কী, চতুর্থ আর্য সত্যে কী বলা হয়েছে, অষ্টাঙ্গিক মার্গ কাকে বলে, 8টা মার্গ কী কী। তাছাড়া জানতে হবে নির্বাণ বলতে বুদ্ধদেব কি বুঝিয়েছেন ইত্যাদি। তার পরের টপিক রয়েছে চারবাক সুখবাদ। এখানে জানতে হবে যে চারবাকরা কটি পুরুষার্থ স্বীকার করেছে। ভারতীয় দর্শনে 4টে পুরুষার্থ স্বীকার করা হয়, কিন্তু চারবাকরা 2টি স্বীকার করেছে, কাম এবং অর্থ। কামকে তারা প্রধান পুরুষার্থ বা পরম পুরুষার্থ বলেছেন। তো চারবাক সুখবাদকে বা চারবাক নীতিতত্ত্বকে কেন সুখবাদী নীতিতত্ত্ব বলা হয়, বা চারবাক দর্শনকে কেন লোকায়ত দর্শন বলা হয়, বা চারবাক নীতিতত্ত্বের মূল বক্তব্য কী ইত্যাদি। ইউনিট 2 এর দ্বিতীয় অংশে রয়েছে পাশ্চাত্য নীতিবিদ্যা। ইউনিট 2 থেকে এই পাশ্চাত্য নীতিবিদ্যা থেকেই 6 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে মোট 6 নম্বরের প্রশ্ন 2টি আসবে, ইউনিট 1 থেকে একটা, ইউনিট 2 থেকে একটা। ইউনিট 2 থেকে যে 6-এর প্রশ্নটি বা যে প্রশ্নগুলি আসার মতো সেগুলি হলো মিলের উপযোগবাদ, বেন্থামের উপযোগবাদ, মিল ও বেন্থামের উপযোগবাদের পার্থক্য, কান্টের নীতিকর্তব্যবাদ বা কান্টের নীতিতত্ত্ব, যার মধ্যে রয়েছে সদিচ্ছা, কর্তব্যের জন্য কর্তব্য, নিঃশর্ত অনুজ্ঞা বা নিঃশর্ত আদেশের নীতি। তো কান্টের নীতিতত্ত্ব খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাছাড়াও এখান থেকে 6-এর প্রশ্ন আসতে পারে নৈতিক ও অনৈতিক ক্রিয়ার পার্থক্য, উদাহরণসহ বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়াগুলো ব্যাখ্যা করো, বা এমন আসতে পারে উদ্দেশ্য অভিপ্রায়ের পার্থক্য, এদের মধ্যে নৈতিক বিচারের প্রকৃত বিষয়বস্তু কোনটি। এই তবে মনে রাখতে হবে যে প্রশ্নগুলি বললাম কেবলমাত্র সেগুলি পড়লেই সমগ্র প্রশ্ন কমন পাবে এমন নয়। সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য সিলেবাস অনুযায়ী সমগ্র অনুধাবন একান্ত প্রয়োজন।
সুমন স্যারকে আবারও ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা তোমাদের এত সুন্দরভাবে গোটা বিষয়টি বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমাদের এটা সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। বেস্ট অফ লাক।